আমাদের সন্তানকে একটা বিপদমুক্ত পৃথিবী দেওয়ার জন্য পৃথিবী থেকে কয়েকটা আবর্জনাকে পরিষ্কার করতে যাব। যা করার সাবধানে করবা। মনে রেখো, তুমি ছাড়া আর আমার আমাদের সন্তানের কেউ নেই। তোমার বাবা মা আর দাদা বৌদির এতটুকু বুদ্ধি আছে যে মেয়ের জামাইয়ের ঘরে না নক করে ঢুকবে না। শ্বশুরবাড়িতে এসেও এই অসভ্যতামি কমবে না তোমার? প্রান্তিক এবার অনামিকাকে ছেড়ে দিয়ে সোজা লম্বা হয়ে শুয়ে পড়ল ওর কোলে মাথা রেখে। বউ থাকলে কাছে প্রেম আসে মনের আনাচে কানাচে। প্রান্তিকের কবিতা শুনে অনামিকা না হেসে পারল না। এসব ব্যবসা বাণিজ্য ছেড়ে এবার লেখা বা কবি হয়ে যাও, বুঝছো? মন্দ বলেনি, জানো তো, ব্যবসায়ীদের থেকে আবার এই লেখক কবিরা বেশি রোমান্টিক হয়। তখন আবার সহ্য করতে পারবে তো এই রোমান্টিক ভরে ভালোবাসার অত্যাচার? তুমি বড্ড ফাজিল হয়েছো। তোমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। তোমাকে ব্যবস্থা করতে হবে না, প্রকৃতিই ব্যবস্থা করে দিবে ঠিক। প্রান্তিকের কথাটা অনামিকার ঠিক বোধগম্য হলো না, তাই ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মানে? ওয়েদার রিপোর্টে দেখলাম আজ 70% বৃষ্টির সম্ভাবনা আছে। তাই জানোই তো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনটা একটু বেশি রোমান্টিক হতে চায়। ইউ নো দ্যাট। অনামিকা প্রান্তিকের হাতে মারল, তারপর প্রান্তিককে বিছানায় ফেলে দিয়ে ওর বিছানা থেকে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। আজ কিন্তু আমি বাড়ি যাচ্ছি না। আমি আজকে মায়ের কাছে থাকবো। প্রান্তিক ভ্রু কুঁচকে তাকালো অনামিকার দিকে। মানেটা কি? আমি তো তোমাকে বলেছিলাম আগেই যে বিকেলে ফিরে আসবো। অনামিকা প্রান্তিকের কাছে সরে গিয়ে ওর বুকে হাত রেখে জামাতে আঁকিবুকি কাটতে থাকে। শোনো না, আজকের দিনটা থাকি প্লিজ। না অনামিকা, বোঝার চেষ্টা করো। আমরা দুজনে কিন্তু নিরাপদে নেই। পদে পদে বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। ওই বাড়িটা এই বাড়ির থেকে বেশি নিরাপদ। ওখানে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার দেহরক্ষী আছে। কিন্তু আমি চাই না আমার জন্য এই বাড়ির কেউ বিপদে পড়ুক। আশা করি তুমিও সেটা চাও না। অনামিকা মুখ ভার করে দাঁড়িয়ে রইল। প্রান্তিক বুঝতে পারল অনামিকার মন খারাপের কারণ। যে বাড়িতে 22 বছর কাটিয়েছে সেখানে মায়া সব থেকে বেশি। অনামিকাকে নিজের বুকে আগলে নিয়ে নরম স্বরে বলল, আমরা আবার আসবো। আমার মিশনটা ফুলফিল হোক, তখন আবার আসবো আমরা। তখন এসে 1 সপ্তাহ থেকে তারপর অস্ট্রেলিয়া ফিরবো। তুমি ঠিক বলছো তো? হুম, একদম ঠিক। তবে আজ কিন্তু যাওয়ার সময় একদম কান্নাকাটি করা যাবে না। আমি তোমার কান্না একদম সহ্য করতে পারি না। অনামিকা প্রান্তিকের বুক থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকালো। আচ্ছা প্রান্তিক, তোমাকে এতদিন জিজ্ঞেস করিনি, কিন্তু আজ খুব জানতে ইচ্ছে করছে একটা কথা। কি কথা বলো? তোমার বাবা মানে প্রলয় কাকু আর তনুশ্রী কাকিমা জানেন আমাদের বিয়ের কথা? ওনারা আমাকে মেনে নেবেন তো ওনাদের বৌমা হিসাবে? প্রান্তিক অনামিকাকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। তোমার আর আমার বাবা মা তো সেই কোন ছোট থেকে ভেবে রেখেছিল আমাদের বিয়ে দিবে। মাঝখানের কয়েকটা ঘটনার জন্য বিচ্ছেদ হলেও তোমার কথা বলায় মা বাবা দুজনেই খুব খুশি হয়েছে। তুমি ওনাদেরকে তো আমাদের সাথে অস্ট্রেলিয়াতে নিয়ে আসতে পারো। আমারও সারাক্ষণ একা একা ভালো লাগে না। বলেছিলাম, আসতে চাইনি। ওনারা দুজন এখন আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ দিচ্ছেন। যখন আমাদের মধ্যে তৃতীয় কেউ আসবে তখন মা বাবা আমাদের সঙ্গে এসে থাকবে বলেছে। অনামিকা চমকে উঠল তৃতীয় ব্যক্তির কথা শুনে। গাল ফুলিয়ে প্রান্তিকের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো ও। একবার তৃতীয় কাউকে এনে দেখো না, তোমার পা ভেঙে না বাড়িতে ফেলে রাখবো। প্রান্তিকের আড়ালে মুচকি হেসে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অনামিকার গলাটা জড়িয়ে ধরে। তৃতীয় ব্যক্তির আগমন তো ঘটবেই, আর সে আমার নয়, তোমার হাত ধরেই আমাদের মাঝে আসবে। অনামিকার চোখটা ছলছল করে উঠল। জড়ানো গলায় বলল, তুমি এখনো ভাবছো আমি প্রীতমকে আমার জীবনে ফিরিয়ে আনবো? প্রান্তিক শব্দ করে হেসে অনামিকার নাকটা টেনে দিল। তুমি সত্যিই পাগলি। আমি তো আমাদের বেবির কথা বলছিলাম। মুহূর্তে অনামিকা স্বাভাবিক হয়ে গেল। নিজের বোকামোর কথা বুঝতে পেরে হো হো করে হেসে উঠল। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আরেকটু হলে তুমি কেঁদে দিতাম। জানি তো। তোমার মাথা পুরোটাই ফাঁকা, যেমন বুদ্ধি নেই আর তেমনই কাঁদুনে। বাজে না বলে বৌদি কি কি দিয়ে গেল? খেতে শুরু করো তো। সকালে তো ব্রেকফাস্ট করার টাইমই পাওনি, নিশ্চয়ই খেতে পেয়েছে। পেয়েছে তো, চলো খেয়ে নিই।
অনামিকা, বর্ণালী, প্রান্তিক আর অনামিকা বসে আছে ড্রয়িং রুমে। সাধারণত গল্প গুজবে করছিল তখন অনামিকার বাবা অন্তু বাবু আসেন ওখানে। তোকে যে কি বলে ধন্যবাদ দেব প্রান্তিক। আজ এতগুলো মাস পর মেয়েটাকে দেখলাম। সময় করে এখানে আসার জন্য থ্যাংক ইউ। তোমার সঙ্গে কি আমার থ্যাংক ইউ এর সম্পর্ক অতনু কাকু? অনামিকা পাশ থেকে প্রান্তিকের পেটে গুঁতো মারে, কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, অতনু কাকু আবার কি? শ্বশুর মশাইকে কেউ নাম ধরে ডাকে? হ্যাঁ বাবা বলো। অনামিকা আস্তে আস্তে কথাটা বললেও ওখানে উপস্থিত সবাই কথাটা শুনতে পেয়ে যায় আর শুনে হেসে ফেলে। অতনু বাবু অনামিকার উদ্দেশ্যে বলে, আহ অনু, এরকম কেউ করে? ওর যা ইচ্ছে সেটা বলেই ডাকুক আমাকে, আমার কোনো আপত্তি নেই। প্রান্তিক বোকা বোকা চাহনিতে তাকিয়ে আমতা আমতা করে বলে, আসলে এতদিনের অভ্যেস তো, তাই আর কি। কোনো সমস্যা নেই প্রান্তিক, তোর যা ইচ্ছে হয় তাই বলে ডাকবি আমাকে। ওদের কথার মাঝে অনামিকার বৌদি বর্ণালী উঠে পড়ে। তাই দেখে অনামিকা বলে, কি হলো বৌদি, কোথায় যাচ্ছ? মা রান্নাঘরে একাই কাজ করছেন, আমি গিয়ে একটু হেল্প করি। আমিও যাই। অনামিকা উঠে গেলে বাদ সাধলো বর্ণালী। বাব্বা ননদিনী, আমার দেখছি ভালোই সংসারী হয়ে উঠেছে। জল গড়িয়ে না খাওয়া মেয়েটাও রান্নাঘরে যেতে চাইছে। তোমাকে কি রান্নাবান্না করতে হয় নাকি ওখানে? নন্দায় তোমাকে রাজরানী করার বদলে চাকরানি করে রেখেছে নাকি? কথাটা প্রান্তিকে ঠিক হজম হলো না। এক মুহূর্তের জন্য ওর মনে হলো ও যেন কোনো বাড়ির রাজকন্যাকে চাকরানির মতো খাটিয়েছে এতদিন। অনুশোচনা হলো ওর। অনামিকা প্রান্তিকের চোখের অভিব্যক্তি পড়তে সক্ষম হয়। চোখের ইশারায় বেশি ভাবতে বারণ করে প্রান্তিককে। তারপর বৌদির উদ্দেশ্যে বলে, কি বলো তো বৌদি, নিজের সংসার হয়ে গেলে নিজেকেও পাল্টাতে হয়, সংসারের দায়িত্ব নিতে হয়। এই দেখো না, তুমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো 6 বছরের বেশি হয়ে গেল, কিন্তু আমার মা এখনো সংসারের দায়িত্ব থেকে মুক্তি পেল না। এখনো একা একা আমাদের জন্য রান্না করে যাচ্ছে। আমি তাই বিয়ের পর থেকেই সংসারের কাজ শিখেছি। অনামিকার কথাটা গিয়ে লাগলো ঠিক বর্ণালীর বুকে। মুখটা বাংলার পাঁচের মতো করে অনামিকার কাছে এগিয়ে এলো কিছুটা। তুমি কি বলতে চাইছো অনু? আমি বাড়ির কোনো কাজ করি না? অনামিকা হাসলো। আমি সেটা বলিনি বৌদি, আমি শুধু বলেছি আমার মায়েরও তো বয়স হচ্ছে, এবার মাকে একটু বিশ্রাম নিতে দাও। বর্ণালী ব্যঙ্গ করে হাসলো। খুব তো সংসার সংসার করছো। সংসার কাকে বলে জানো? শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর যা নিয়ে একটা সংসার গড়ে ওঠে। তুমি তো বরকে নিয়ে একা থাকো, শ্বশুর শাশুড়ির ঝামেলা বুঝবে কি করে? বর্ণালীর কথা শুনে গর্জিয়ে উঠে দাঁড়ালো অনিশ। তুমি অনেক বেশি বলে ফেলেছো বর্ণালী, ঘরে যাও। আমার বোনকে আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি বনিশের মা। এখান থেকে যাও। আর তোমার বোন কি বললো শুনতে পাওনি তুমি? তোমাকে যেতে বলেছি। বর্ণালী রাগে অপমানে চলে গেল ওখান থেকে। অতনু বাবু সবার অলক্ষ্যে চোখের জলটা মুছলেন। অনিশ অতনু বাবুর সামনে বসে ওনার হাতটা ধরল। বর্ণালীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। অতনু বাবু হাত রাখলেন অনিশের মাথার উপর। দূর পাগল, ও তো আমার মেয়ের মতোই। মেয়ের কথায় আমি কিছু মনে করতে পারি? জানিস অনু, তোর বৌদিটা না একদম পাগল। যা বলে মনে থেকে বলে না, ওর কথায় কিছু মনে করিস না। এই না হয় কয়টা মাস তোমাদের ছাড়া আছে, এর আগে গত 5 বছর ধরে তো বৌদিকে দেখছি। আমি জানি বৌদি কেমন। আমি কাজ করলেও বৌদির চোখে কোনোদিন সেটা পড়তো না। এতদিন কিছু বলিনি, কিন্তু আমার হাজবেন্ডের নামে খারাপ কথা আমি সহ্য করবো না বাবা। প্রান্তিক অনামিকার হাতটা চেপে ধরল। আহ অনামিকা, বড্ড বেশি কথা বলছো তুমি। বৌদি তোমার গুরুজন, এইভাবে কেন কথা বললে? বৌদি কষ্ট পেয়েছে, বৌদির কাছে ক্ষমা চেয়ে আসো। প্রান্তিক, তুমি বলছো এটা? তুমি তো আমাকে সবসময় শিখিয়েছো অন্যায় মুখ বুজে সহ্য করতে না। সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় অনু। কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য মুখ বুজে সহ্য করতে হয়। তাই বলে বৌদি বাবা মাকে খাটাবে, তোমাকে অপমান করবে, সেটা আমি সহ্য করব? হ্যাঁ করবে, প্রয়োজন হলে কাকু কাকিমাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। কিন্তু তুমি বৌদির সাথে এইভাবে কথা বলে ঠিক করোনি। এক্ষুনি সরি বলবে তুমি বৌদিকে। অনামিকা মাথা নিচু করে মুখ ভার করে ফেলল। ঠিক আছে। প্রান্তিক আর অনামিকা নিজেদের বাড়িতে ফিরে এসেছে বিকেলে। তারপর প্রান্তিক আর কোথাও বেরোয়নি। অনামিকাকে রান্নার কাজে হেল্প করেছে ও। আমি সত্যিই তোমাকে এতদিন অনেক খাটিয়েছি। এবার অস্ট্রেলিয়া ফিরেই একজন মেড রাখবো। রুটিটা বেলতে বেলতে অনামিকা তাকায় প্রান্তিকের দিকে। প্রান্তিকের মুখে অনুশোচনার ছাপ দেখতে পায়ও। দুজনের সংসারে আবার মেড? তার কোনো দরকার নেই প্রান্তিক, যেমন ছিলাম ভালো ছিলাম।
তুমি কাজ করে কেমন পাতলা হয়ে গিয়েছো, অনেক ওয়েট কমে গিয়েছে তোমার। আগে কি সুন্দর গোলুমোলু ছিলে, তবে আজ যেন তোমাকে একটু বেশি রোগা লাগছে। এটা তোমার মনের ফুল ছাড়া কিচ্ছু না। আমার এটাকে শোকা বলে না, বলে জিরো ফিগার। প্রান্তিক অনামিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের থুতনিটা রাখে। আমার তো জিরো ফিগার বউ চাই না, আমার আগের অনামিকাকেই চাই। অনামিকা প্রান্তিকের মন খারাপ বুঝতে পেরে কথা ঘুরানোর চেষ্টা করে। প্রীতমদের দলের কি খবর? মাস্টার মাইন্ড ধরতে পারলে? প্রান্তিক অনামিকার কাঁধ থেকে মুখটা তুলে একটা আলো নিয়ে কাটতে কাটতে বলে, না, এখনো কোনো খবর পাইনি, তবে শুনেছি এই 8 মাসে আরো 25টা মেয়ে ওদের শিকার হয়েছে। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো প্রান্তিকের দিকে। এটা কিভাবে জানলে? অন্যমনস্ক হয়ে আলু কাটতে কাটতে ছুরিটা বেখেয়ালে প্রান্তিকের আঙুলের উপর দিয়ে চলে যায়। এর ফলে বেশ খানিকটা কেটে যায় প্রান্তিকের আঙুলটা। অনামিকা তড়িঘড়ি করে এসে একটা জলের পাত্রে প্রান্তিকের হাতটা ডুবিয়ে দেয়। এত অন্যমনস্ক হলে হয়? তোমাকে আগেই বলেছিলাম এসব মেয়েলি কাজ তুমি পারবে না। কেন শুনলে না আমার কথা? আমি রুমে গিয়ে ফার্স্ট এইড করে নিচ্ছি, তুমি রুটিগুলো করো। প্রান্তিক আবারও কিছুটা অন্যমনস্ক হয়ে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকতেই দেখে ওর ফোনে 3টা মিসড কল মিস সিনহা নামের নম্বর থেকে। প্রান্তিক ঘুরিয়ে কল ব্যাক করতেই মুহূর্তের মধ্যে ফোন রিসিভ হয়। হ্যাঁ মিস সিনহা, বলুন, কোনো নতুন খবর আছে? ইয়েস স্যার, আপনার কথা মতো আমি ওই গ্যাংয়ের একজন মেম্বার রোহিত বসাককে ফাঁদে ফেলার চেষ্টা করছি। ও আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এবার ওর মাধ্যমেই আমরা ওদের লিডারের কাছে পৌঁছাবো। গুড মিস সিনহা, তবে খুব সচেতনতার সঙ্গে কাজটা করবেন। ওরা যদি খুনাক্ষরেও টের পায় তাহলে আপনি বিপদে পড়বেন। বিপদ তো আমাদের সর্বক্ষণের সঙ্গী, তাই বলে কি বিপদের সম্মুখীন হব না? এই দেশের জন্য যদি আমাকে মরতেও হয় তাহলে আমি আনন্দের সাথে মৃত্যুবরণ করব। প্রান্তিকের খুব ভালো লাগলো রাইমার কথাটা। মুচকি হেসে ও বলল, আপনার মতো বীর যোদ্ধাই তো আমাদের ডিপার্টমেন্টে চাই। প্রাউড অফ ইউ মিস সিনহা, অল দ্য বেস্ট। দরজার বাইরে একজোড়া পায়ের উপস্থিতি টের পেয়ে প্রান্তিক ফোনটা কেটে দেয়। তারপর আচমকা দরজা খুলে দিতেই অনামিকা অপ্রস্তুত হয়ে পড়ে। প্রান্তিক ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? আমার কথা শুনছিলে? বর যদি দরজা বন্ধ করে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তো বউকে আড়ি পাততেই হবে। অনামিকার চোখের দিকে তাকিয়ে চমকে উঠল প্রান্তিক। নিশ্চয়ই ভুল বুঝেছে। অনামিকাকে সঠিক বোঝাতে তাই উদ্গ্রীব হয়ে উঠল প্রান্তিক। তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় অনু, তুমি আমাকে ভুল বুঝছো। মিস সিনহাটাকে প্রান্তিক? অনামিকার সরাসরি প্রশ্নে ঘাবড়ে যায় প্রান্তিক। সবটা কি অনামিকা শুনেছে? কি বলবে ঠিক বুঝতে উঠতে পারে না। সত্যিটা বলে নিজের কাজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না ও, তাই ওকে মিথ্যাটাই বলতে হবে। প্রান্তিককে চুপ করে থাকতে দেখে অনামিকা আবারও বলে, চুপ করে আছো কেন প্রান্তিক? তুমি কি আমাকে চিট করছো? না অনু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে প্রতারণা করতে পারি না। তাহলে এই মিস সিনহাটাকে? আমার অস্ট্রেলিয়ার অফিসের একজন কলিগ। আমি যখন এই কাজে ব্যস্ত হয়ে যাই তখন উনিই আমার অবর্তমানে অফিসটা সামলান। অনামিকার ঠিক বিশ্বাস হলো না প্রান্তিকের কথাটা। কোথাও গিয়ে একটা খটকা লাগছে ওর। অস্ট্রেলিয়ার মেয়ের সাথে বাংলায় কথা বলছো? উনি কলকাতারই মেয়ে, কলকাতার অফিস বন্ধ করায় উনি অস্ট্রেলিয়ার অফিসে শিফট করেছেন। কথাটা অনামিকা কতটা বিশ্বাস করলো সেটা বুঝতে পারলো না প্রান্তিক। তবে অনামিকা আর কিছু বলল না। প্রান্তিককে পাশ কাটিয়ে রুমের মধ্যে চলে গেল। ওয়েদার খারাপ হচ্ছে, আকাশে মেঘ আছে, মনে হয় এক্ষুনি ঝড় উঠবে। তুমি বাড়ির সব জানলাগুলো বন্ধ করে দাও, আমি রান্নাটা শেষ করি গিয়ে। ম্যাডাম হঠাৎ রান্না ছেড়ে আমার কাছে এলেন কেন? মনে হচ্ছে সামথিং সামথিং। অনামিকা প্রান্তিককে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে প্রান্তিকের পাশে বসলো। নিজের যত্ন তো কোনোদিনই নেবে না, এবার আঙুলটাও ইনফেকশন হয়ে গেলে রিভলভার ধরবে কি করে? রুমে এসেই শুরু করে দিয়েছেন ওনার মিস সিনহার সাথে কথা। প্রান্তিক বুঝলো এবার প্রত্যেকবার এরকম খোঁটা দেওয়া কথা শুনতে হবে। মেয়েরা বড্ড অদ্ভুত জিনিস, মনে মনে ভাবে প্রান্তিক। আজকে কিন্তু ওয়েদারটা বেশ মনোরম, তাহলে হয়ে যাবে নাকি আজ একবার বউ? অনামিকার আগে চোখ করে তাকালো প্রান্তিকের দিকে। হাতটা দাও, এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। প্রান্তিক অনামিকার পাশে একটু ঘেঁষে বসলো। কেন এরকম করছো বউ? বিশ্বাস করো, রাইমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উনি জাস্ট আমার কলিগ। আমি কিছু বলেছি? না, তুমি অভিমান করেছো, আমার সাথে ভালো করে কথা বলছো না।
অনামিকা আর কোনো কথা বলল না। প্রান্তিকের হাতটা ভালো করে ব্যান্ডেজ করে ফার্স্ট এড বক্সটা নির্দিষ্ট জায়গায় রেখে এসে প্রান্তিকের পাশে বসলো। আলতো করে মাথা এলিয়ে দিল প্রান্তিকের ডান কাঁধে। আমি তোমাকে বিশ্বাস করি প্রান্তিক, লাভ ইউ। প্রান্তিক ডান হাত দিয়ে আগলে নিল অনামিকাকে। আই লাভ ইউ টুবু। একটা আবদার করব। কি? আমাদের বিয়ের তো প্রায় 9 মাস হতে চললো, চলো না এবার আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করি। অনামিকা অবাক হয়ে তাকালো প্রান্তিকের দিকে। এই যা, চিকেনটা বসিয়ে এসেছি ওভেনে, মনে হয় পুড়েই গেল রে। অনামিকা তড়িঘড়ি করে ছুটলো রান্নাঘরের উদ্দেশ্যে। প্রান্তিক অনামিকার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। এখনো তোমার এই লজ্জাটা কাটাতে পারলাম না আমি, পাগলি বউ আমার। রাত্রি নেমেছে, সঙ্গে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার একমাত্র উপায় এই বৃষ্টি। অনামিকা এইমাত্র সবে এঁটো বাসন ধুয়ে রুমের মধ্যে এলো। প্রান্তিককে কোথাও খুঁজে পেল না। প্রান্তিক, কোথায় তুমি? বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রান্তিক বৃষ্টির জমজম শব্দের কারণে অনামিকার আওয়াজ শুনতে পেল না। অনামিকার কি মনে হতে বারান্দার দরজা ঠেলতেই দেখে প্রান্তিক দাঁড়িয়ে আছে। এখানে কি করছো তুমি? প্রান্তিক অনামিকার দিকে ঘুরে ওকে নিজের কাছে টেনে নিল। অনামিকাকে সামনে রেখে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে অনামিকার ঘাড়ে মুখ ডোবালো প্রান্তিক। অনামিকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রান্তিক নেশালো কণ্ঠে বলে, হুম, ছাড়া পাওয়ার একদম চেষ্টা করবে না বউ, আজকে তোমাকে ছাড়ছি না। আজকের দিনটা ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। প্রান্তিকের হাতের বাঁধন আলগা হতেই অনামিকা একটু সরে দাঁড়ায়, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শাড়ির ভাঁজ সরিয়ে সরাসরি অনামিকার শ্যামলা মেধিন কোমর ধরে আবারও নিজের কাছে ওকে টেনে আনে প্রান্তিক। অনামিকা বিরক্ত হয়। বললাম তো আজকে ভালো লাগছে না। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না, তবে কিছুক্ষণ থাকো এরকম ভাবে, বৃষ্টিটাকে উপভোগ করো। অনামিকা চুপ হয়ে যায়। দুজন মিলে একে অপরকে জড়িয়ে ধরে বৃষ্টি উপভোগ করতে থাকে। বৃষ্টির একটু একটু ঝাপটা এসে মাঝে মধ্যে দুজনকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা অনামিকা, তোমার ফেভারিট ডেস্টিনেশন কোনটা? অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে তাকায়। হঠাৎ এই প্রশ্ন? বিয়ের এতগুলো দিন হয়ে গেল হানিমুনে যাওয়া হয়নি, এবার ভাবছি কলকাতা থেকে একেবারে হানিমুনে যাব, বলো না? প্যারিস। তাহলে দুটো টিকিট বুক করে ফেলি। অনামিকা সম্মতি সূচক মাথা নাড়ায়। প্রান্তিক এবার অনামিকাকে ছেড়ে দিয়ে রুমে এসে ল্যাপটপ খুলে বসে। অনামিকা বেশ কিছুটা অবাক হয়। প্রান্তিকের পেছন পেছন ও নিজেও রুমে আসে। হঠাৎ চলে এলে যে? এই যে বলে বৃষ্টি উপভোগ করবে। প্রান্তিক ল্যাপটপ থেকে মুখ তোলা অনামিকার দিকে তাকায়। বউ আমার প্যারিস ভালোবাসে, সেই ইচ্ছে পূরণ করার জন্য তো এক্ষুনি আমাকে ফ্লাইটের দুটো টিকিট কেটে ফেলতে হবে। অনামিকা অবাক হলো প্রান্তিকের কথা শুনে। এত তাড়াহুড়ো করছো কেন? তোমার এই দিকে ঝামেলাটা মিটুক, তারপর না হয় যাওয়া যাবে। এখন ফ্লাইটের অবস্থা খুব খারাপ, তাই আগে থেকেই করে রাখছি বুকিংটা। প্রান্তিক ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে উঠল। তারপর বিছানা থেকে গাড়ির চাবিটা তুলে নিল। সেটা দেখে ভীষণ অবাক হলো অনামিকা। তুমি এখন কোথায় যাচ্ছ? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর কত রাত হয়েছে দেখেছো? ইম্পর্টেন্ট মেল এসেছিল, এখনই যেতে হবে। তুমি রুম লক করে শুয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। প্রান্তিক যেতে গেলে অনামিকা ওর সামনে এসে দাঁড়ায়। তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ, তাই না? অনামিকার ছলছল করা চোখ দেখে প্রান্তিক চমকে ওঠে। অনামিকাকে নিজের বুকে জড়িয়ে ধরে। তুমি ভুল বুঝছো বউ, আমি তোমার উপর রাগ করিনি, আমার সত্যিই কাজ আছে। তুমি মিথ্যে বলছো, প্লিজ যেও না। প্রান্তিক অনামিকার কপালে একটা স্নেহ চুম্বন এঁকে দিল। আমাকে সত্যিই যেতে হবে গো, এটা আমার প্রফেশন, পার্সোনাল লাইফের সাথে গুলিয়ে ফেললে তো হবে না। তুমি সত্যি রাগ করে নেই তো? তুমি আমাকে এতদিনেও চিনলে না? আমি এইসব কারণে রাগ করব এমন ছেলে আমি নই। অনামিকা মাথা নিচু করে ফেলল। সরি। আসছি, সাবধানে থেকো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টিমুখর পরিবেশে মাঝে মধ্যেই আকাশের গর্জন ভেসে আসছে। দূর থেকে ব্যাঙ আর ঝিঝি পোকার কর্কশ শব্দ প্রান্তিকের কথার ব্যাঘাত ঘটাচ্ছে। প্রায় 10 জনের একটা মিটিংয়ের মধ্যমণি প্রান্তিক মজুমদার। আমি মনে হয় এই কেসের একদম কিনারায় চলে গিয়েছি, 95% সলভ করে ফেলেছি, এবার বাকিটা ক্রিমিনালদের স্বীকারোক্তিতে। প্রান্তিকের কথা শুনে উপস্থিত বাকি সবাই খুব অবাক হয়। এত গভীর রহস্য কিভাবে প্রান্তিক জেনেছে সেটা শুনতে সবাই আগ্রহী হয়ে ওঠে। কি বলছেন মিস্টার মজুমদার? এত কঠিন কেসটা আপনি এত সহজে সলভ করলেন কিভাবে? আমি অনেক বড় একটা প্রমাণ পেয়েছি, আর এই গ্যাংয়ের সেই লিডারকেও ধরে ফেলেছি হয়তো।
সে যদি লিডার নাও হয় তাহলেও তার মাধ্যমে আমি আসল মাস্টার মাইন্ডের কাছে পৌঁছাবো। কে সেই লিডার মিস্টার মজুমদার? সব বলবো। তার আগে মিস সিনহাকে বলবো আপনি আপনার কাজটা বন্ধ করুন। যেহেতু মাথার কাছে পৌঁছে গিয়েছি সেহেতু আর ওই চুনোপুটিকে ফাঁদে ফেলার দরকার নেই। অন্ধকারে কাউকে দেখা না গেলেও রাইমা অবাক হয়ে উঠে দাঁড়ায়। আপনি তো এই কয়েক ঘন্টা আগে অবধি বললেন কাজটা করতে, তাহলে এই কয়েক ঘন্টায় এমন কি প্রমাণ পেলেন স্যার? প্রান্তিক বাঁকাভাবে হাসলো। অনেক বড় প্রমাণ পেয়েছি যেটা আমাদের এই কেসটা সলভ করে দিবে। তাহলে আমরা অপেক্ষা কেন করছি? এখনই তাকে গিয়ে অ্যারেস্ট করে নেই? না, আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে অ্যারেস্ট করার জন্য। মাছকে এমনভাবে বড়শিতে আটকাতে হবে যাতে সে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়। এই শুনছো, বৌদিকে নাকি পাওয়া যাচ্ছে না। সকালবেলা প্রান্তিক বাড়িতে ফিরতেই কথাটি বলে অনামিকা। প্রান্তিক গাড়ির চাবিটা নির্দিষ্ট জায়গায় রেখে বিছানায় আরাম করে বসলো। খুব টায়ার্ড লাগছে, একটু জল দেবে অনামিকা? অনামিকা করুণ মুখে প্রান্তিকের দিকে তাকিয়ে টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গেলে দেখে গ্লাস ফাঁকা। একটু বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। অনামিকা চলে যেতেই প্রান্তিক ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। একটা চেনা নাম্বারে ফোনে ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়। বর্ণালী ম্যাডাম কিছু স্বীকার করেছেন? না স্যার, উনি জেদ ধরেই বসেই আছেন, বলছেন মরে যাবেন তবুও কিছু বলবেন না। ভয় দেখাও, 24 ঘন্টার মধ্যে আমি পজিটিভ কিছু শুনতে চাই। উনি কিছু খেতে চাচ্ছেন না স্যার। তোমরা আছো কি করতে? এতগুলো টাকা দিয়ে তোমাদের রেখে আমার লাভটা কি? আমি বেলার দিকে আসব, তখন আমি ওনার মুখ থেকে যেন সব জানতে পারি। ঠিক আছে স্যার। প্রান্তিক ফোনটা কেটে দরজা খোলে। কিছুক্ষণের মধ্যেই অনামিকা আসে। তুমি দরজা বন্ধ করে কি করছিলে? একবার এসে ফিরে গেলাম। চেঞ্জ করছিলাম। দাও, জল দাও। অনামিকা প্রান্তিকের সামনে খাবারের প্লেটটা রাখলো। বেলা হয়ে আসছে, ব্রেকফাস্টটা করেই নাও। প্রান্তিক বিছানায় হাঁটু মুড়ে বসে প্লেটটা তুলে দিল। পাউরুটিতে একটা কামড় দিয়ে বলল, কি যেন বলছিলে? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? অনামিকা চিহ্নিত মুখে প্রান্তিকের সামনে বসলো। বৌদিকে? কাল রাত থেকে নাকি বৌদি মিসিং? প্রান্তিক কিছুই না জানার ভান করে বলল, হঠাৎ কিভাবে মিসিং হলো? বাড়ির বউ রাত দুপুরে মিসিং হয়ে যাচ্ছে? অনামিকা ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। তুমি ঠিক কি মিন করতে চাচ্ছ প্রান্তিক? আমি বলতে চাইছি কাল রাতেও তো বৃষ্টির মধ্যে তোমার বৌদি মিসিং হলো কি করে? আচ্ছা অনামিকা, তোমার বৌদির বিয়ের আগে কি কোনো অ্যাফেয়ার? কথাটা শেষ করার আগে প্রান্তিক বলে উঠল, না না, বিয়ের আগে বৌদির কোনো অ্যাফেয়ার ছিল না। দাদা আর বৌদির তো লাভ ম্যারেজ। তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। আমি তাহলে আজ একবার ওই বাড়ি যাব। বললাম তো আমি দেখছি বিষয়টা, তোমাকে কোথাও যেতে হবে না। আমার খুব চিন্তা হচ্ছে, একবার যাই, লুকিয়ে লুকিয়ে যাব। আমার কোনো বিপদ হবে না। প্রান্তিক অবাক হলো। তুমি একা যেতে পারবে? পারবো। শিওর? হুম, ঠিক আছে। এক্ষুনি বেরিয়ে পড়ছি তাহলে। তুমি আজকের দিনটা একটু হোটেল থেকে খাবার আনিয়ে নিও। প্রান্তিক সম্মতি জানায় অনামিকার কথায়। অনামিকা বিছানা থেকে উঠে আলমারি থেকে একটা চুড়িদার নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনামিকা প্রান্তিকের বাড়ি থেকে বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেল, তাই প্রান্তিক একবার নিশ্চিত হওয়ার জন্য অনিশকে ফোন করে। হ্যাঁ প্রস্তুত, বল। অনামিকা পৌঁছেছে? অনু কই? না তো, অনু তো এখানে আসেনি। প্রান্তিক চিহ্নিত হয়ে পড়ে। 1 ঘন্টা আগে বেরিয়েছে ওই বাড়ির উদ্দেশ্যে, এখনো যায়নি। তুই ওকে একা ছাড়লি কেন বলতো? এদিকে বর্ণালী মিসিং, এখন আবার অনু। কোন দিকে যাব আমি? প্রান্তিক কোনো কথা না বলে ফোনটা কেটে দিয়ে চাবি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে নিজের গোপন ডেরায়। পৌঁছে বর্ণালীর মুখোমুখি একটা চেয়ারে বসে প্রান্তিক। অনামিকা কোথায় মিসেস বর্ণালী পাল? খানিকটা নিয়ন আলোয় প্রান্তিকের মুখটা স্পষ্ট হতেই চমকে ওঠে বর্ণালী। প্রান্তিক, তুমি আমায় ধরে এনেছো এখানে? হ্যাঁ বর্ণালী ম্যাডাম, ওরফে সোনিয়া মণ্ডল। চমকে উঠল বর্ণালী। ওর পরিচয় প্রান্তিক জেনে গেছে ভেবেই আটকে ওঠেও। তোমার কোথাও ভুল হচ্ছে প্রান্তিক। আমি বর্ণালী পাল, তোমার অনিশদার বউ। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার ছেলেটা অস্থির হয়ে যাবে আমাকে ছাড়া। প্রান্তিক চেয়ারে হ্যান্ডেলে একটা জোরে ঘুষি মারতেই চেয়ারটা ভেঙে পড়ে। বর্ণালী সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। বেশি অভিনয় করার চেষ্টা করো না বৌদি, তোমাদের সব রহস্য আমি জেনে গিয়েছি। অনামিকাকে কোথায় রেখেছ বলো, তোমাদের লিডারকে।
এবার নকল মুখোশ সরিয়ে নিজের আসল চেহারায় ফিরে এলো বর্ণালী। হো করে হেসে উঠল ও। অনামিকাকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না প্রান্তিক, আর না পাবে আমাদের লিডারকে। আমাকে মেরে ফেলেও আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। প্রান্তিক রিভলভারটা বের করে বর্ণালীর কপালের মাঝখানে ধরে। তাহলে মরার জন্য রেডি হও। এই প্রান্তিক মজুমদারের কলিজায় হাত দিয়েছো তুমি। আমাকে তুমি চেনো না। এখন মৃত্যু ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নয় মুখ খোলো, নয় স্বেচ্ছায় মৃত্যুবরণ করো। তোমাকে ভাবার জন্য 60 মিনিট সময় দিলাম। প্রান্তিক চেয়ার ছেড়ে উঠে ওখান থেকে বেরিয়ে যায়। সোজা চলে যায় নিজের বাড়ি। ফাঁকা রুমে বড্ড একা লাগে ওর, তাই ছাদে চলে যায়। তোমার দিকে হাত বাড়িয়েছে ওই সোনিয়া মণ্ডল। আমি ওকে ছাড়বো না। তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে আমি ওকে মারবো। তুমি আমার শক্তি অনু, ফিরে এসো তাড়াতাড়ি আমার কাছে। বিকেলের ঝড়ো হাওয়ায় অনামিকার কথা মনে পড়ে ওর। অনামিকা বৃষ্টি, ঠান্ডা হাওয়ার ঝড় খুব ভালোবাসে। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রান্তিক নিচে নেমে আসে। গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে অনামিকার বাবার বাড়ির উদ্দেশ্যে। অতনু বাবুর বাড়িতে ঢুকতেই ছোট্ট বর্ণিশ এদিক ওদিক কাউকে খুঁজতে থাকে। ওকে এরকম করতে দেখে প্রান্তিক হাঁটু মুড়ে ওর সামনে বসে। তুমি কাকে খুঁজছো বাবা? পিপি কই, মাম্মা কই? কেউ নেই, আমি মাম্মার কাছে যাবো। বর্ণিশকে দেখে খুব মায়া হয় ওর। নিজের বুকে চেপে ধরে বর্ণিশের মাথাটা। সবাই চলে আসবে বাবা, তুমি কেঁদো না। অতনু বাবু নিজের চশমাটা পরতে পরতে ড্রাইভিং রুমে এসে দাঁড়ায়। তুই এসেছিস বাবা? বৌমার অনু কোথায় গেল বলো তো? ওদেরকে খুঁজে আন না প্রান্তিক। প্রান্তিক বর্ণিশকে ছেড়ে অতনু বাবুর সামনে আসে। কাকু, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কাকিমা আর অনিশদাকে ডাকো। অতনুবাবু ডাকলেন সবাইকে। রুম থেকে বেরিয়ে এলো অনিশ আর সুতপা দেবী। অর্নিশ বর্ণিশকে কোলে তুলে নিল। কি বলবি, প্রস্তুত? বৌদির সাথে তোমার পরিচয় কিভাবে? অনিশ অবাক হলো এমন সময় প্রান্তিকের এই প্রশ্নে। হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করছিস প্রস্তুত? বলো না। অনিশ একবার অতনু বাবু আর সুদীপা দেবীর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ফেসবুকে। প্রান্তিক জোর গলায় চিৎকার করে বলল, মিথ্যে কথা। বৌদির সাথে তোমার আলাপ হয়েছে আজ থেকে 7 বছর আগে রেড এরিয়ার একটা আবাসিক হোটেলে, যেখানে তোমার অবাধ যাতায়াত ছিল। লজ্জায় মাথা নত করে ফেলে অনিশ। ওর মা বাবা ওর দিকে ঘৃণার সহিত তাকায়। ছি অনিচ্ছি, আমাদের ছেলে হয়ে তুই এমনটা করলি? তুই এতটা খারাপ? কোনো কথা বলার অবস্থাতে নেই অনিশ। অতনু বাবু ছুটে গিয়ে বর্ণিশকে অনিশের কোল থেকে নিয়ে নেয়। তোদের কাছে থাকলে আমার নাতি তোদের মতোই তৈরি হবে। নিজেকে শুধরে তারপর আমার নাতির কাছে আসবি। প্রান্তিক অতনু বাবুকে শান্ত করতে এগিয়ে আসে ওনার কাছে। অনিশদা পাল্টে গেছে কাকু। বিয়ের পর পরই, প্রন্তির মৃত্যুর পর পরই ও পাল্টে গেছে। শুধু পাল্টায়নি, বৌদি মানে বর্ণালী পাল। অনিশ মাথা তুলে প্রান্তিকের দিকে অবাক নয়নে তাকায়। বর্ণালী পাল্টায়নি, কিন্তু ও তো বলেছিল বিয়ের পর আর এসব করবে না। 7 বছর ধরে তোমার বউ তোমার চোখে ধুলো দিচ্ছে, আর তুমি এক রুমে থেকেও জানতে পারোনি অনিশদা? মানে কি করেছে বর্ণালী? তুমি জানো বর্ণালী পাল আসলে কে? এতগুলো বছরেও তোমাদের কারো সন্দেহ হয়নি? সুতপা দেবী কাপা কাপা কণ্ঠে প্রান্তিককে বলল, বৌমা কে? প্রান্তিক অতনু বাবুর কোল থেকে বর্ণিশকে নিচে নামালো। তারপর হাঁটু মুড়ে বসলো ওর সামনে। বাবা, তুমি ঘরে গিয়ে খেলা করো, তোমার পিপি এক্ষুনি চলে আসবে। বর্ণিশ লক্ষ্মী ছেলের মতো ওখান থেকে চলে যায় রুমে। প্রান্তিক উঠে দাঁড়ায়। বর্ণালী মিত্র ওরফে বর্ণালী পাল নামের কোনো দিন এক্সিস্টই করেনি। দিনের পর দিন তোমাদের বোকা বানিয়ে নিজের কার্যসিদ্ধি করে গেছে ও। অনিশ ভাঙা গলায় জিজ্ঞেস করলো, তাহলে কে? ওই গ্যাংয়ের বাম হাতও সোনিয়া মণ্ডল, কুখ্যাত অপরাধী, যার সব অপরাধী এখনো গভীরেই রয়ে গিয়েছে। চারদিকে একটা নিস্তব্ধ পরিবেশ। অতনু বাবু আর সুতপা দেবী সবটা শুনে মাথা নিচু করে বসে আছে, আর অনিশ অনেক কষ্টে নিজেকে সামলে পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিজের ভালোবাসার মানুষ, বউ আর সন্তানের মা বর্ণালী, তার সম্পর্কে এগুলো কোনো দিনই ধারণাই করতে পারিনি ও। তাহলে বোন এখন কোথায় আছে প্রান্তিক? কোথায় রেখেছে বর্ণালী ওকে? চিন্তা করো না অনিশদা, তোমার বোন ভালোই আছে। ও আমার কাছে আছে, নিরাপদে। উপস্থিত সবাই এই কথাটা শুনে অবাক হয় এবং খুশিও হয়ে যায়। সুতপা দেবী এগিয়ে এসে প্রান্তিকের হাত ধরে। তুই ঠিক বলছিস তো?
আমার মেয়ে ভালো আছে? হ্যাঁ কাকিমা, অনু একদম ভালো আছে, তুমি চিন্তা করো না। আমি এখন আসছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমার। প্রান্তিক চলে যায় পালবাড়ি থেকে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে যায় বর্ণালীর কাছে। বর্ণালী টায়ার্ড হয়ে চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছিল। প্রান্তিকের কথা মতো ওর কতজন লোক এক বালতি জল নিয়ে বর্ণালীর মুখে ঢাললে বর্ণালী ধীর পিরিয়ে চোখ খুলে ফেলে। তাহলে সোনিয়া মণ্ডল, কি সিদ্ধান্ত নিলে তুমি? ঘুমের ঘোর কাটতে একটা রহস্যময় হাসি খেলে গেল সোনিয়ার মুখে। আমার সিদ্ধান্ত তখন যা ছিল এখনও তাই আছে। তোর তো অনেক ক্ষমতা, তাহলে খুঁজে নে অনামিকাকে। প্রান্তিক সশব্দে হেসে উঠল। তুই কি ভাবলি আমি তোর প্ল্যান বুঝতে পারিনি? এমনি এমনি আর সরকার আমাকে তোর বোনের আর তোর মায়ের এই গ্যাংকে ধরার জন্য এই মিশনে রাখেনি। তাহলে খুঁজে বের কর অনামিকাকে। প্রান্তিকের চেয়ার ঠেলে দিয়ে আরাম করে বসলো। অনামিকা তো আমার কাছেই আছে মিস সোনিয়া মণ্ডল। চমকে উঠল সোনিয়া। মানে আমার সাথে পালবাড়ি যাওয়া অনামিকা আর আমার সাথে পালবাড়ি থেকে ফেরা অনামিকা যে এক মানুষ নয়, সেটা আমি কাল রাতেই টের পেয়ে গিয়েছিলাম ডিয়ার বর্ণালী বৌদি। বর্ণালী কৌতূহলী দৃষ্টিতে রাগি রাগি মুখ করে খানিকটা ঝুঁকে পড়ল প্রান্তিকের সামনে। কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। মনিকে তো আমি প্রায় 2 সপ্তাহ ধরে ট্রেনিং দিয়েছি অনামিকা হয়ে ওঠার জন্য। কিভাবে বুঝলে তুমি প্রান্তিক? প্রান্তিক ঠোঁট চওড়া করে হাহা করে হেসে উঠল। 7 জন্মের বউ আমার অনু, তাকে যদি চিনতে না পারি তাহলে কিসের স্বামী হলাম আমি তার? বাই দ্য ওয়ে, মনিকে। মুখ দিয়ে চ সূচক একটা শব্দ বের হয়ে এলো সোনিয়ার। এখানে ও এই নামটা মুখ ফুসকে বলে ফেলে খুব বড় ব্লেন্ডার করে ফেলেছে। ভয়তে শুকনো একটা ঢোক গিলে চোখ বন্ধ করলো সোনিয়া। প্রান্তিক ওকে ভয় পেতে দেখে মুচকি হাসলো। কি ব্যাপার বৌদি, ভয় পেয়ে গেলে? তাহলে যখন শুনবে তোমার মনি ওরফে মুনিয়া মণ্ডল, তোমার বোন এখন আমাদের হেফাজতে আছে, তখন তুমি কি করবে? চমকে উঠে চোখের পাতা খুলল সোনিয়া। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, মনি তো তোমার কাছে? হ্যাঁ বৌদি, আজ সকালে যখন ও আমার বাড়ি থেকে তোমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরোয়, তখন সাদা শার্টের পুলিশ ওকে অ্যারেস্ট করে আমাদের হাতে ট্রান্সফার করে। প্লিজ প্রান্তিক, আমার বোনকে ছেড়ে দাও, ওকে এইসবের মধ্যে জড়িও না। জড়িয়ে তো তুমি ওকে ফেলেছো বৌদি, আমার কাছে ওকে পাঠিয়েছিলে খবর জানার জন্য। আমার অনুর আমার কাজের বিষয়ে কোনো কৌতূহল ছিল না, কিন্তু অনামিকা রূপী মুনিয়া আমার কাজের বিষয়ে খুব কৌতূহল দেখিয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে কথা শোনা থেকে আমাকে জিজ্ঞাসা করা বড্ড বেশি কৌতূহল হয়ে পড়েছিল, যার দরুন ধরা পড়ে যায়। ও এসবের কিছুই জানে না, বিশ্বাস করো। ওকে শুধু আমি বলেছিলাম তোমার বাড়িতে থেকে আমাকে সব খবর দেওয়ার জন্য। ওকে ছেড়ে দাও। প্রান্তিক ভ্রু কুঁচকে সোনিয়াকে জিজ্ঞেস করলো, ছেড়ে দিব, কিন্তু আমার যে কটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, তুমি যদি সেগুলো মানতে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখবো মুনিয়াকে ছাড়বো কি না। কি শর্ত? প্রান্তিকের মুখের ভাব বদলে গেল। তোমার মাকে ফোন করে বলবে তুমি দেখা করতে চাও। আমি পারবো না, মাকে আমি কিছুতেই এক্সপোজ করতে পারবো না, কিছুতেই না। নিজের রিভলভারটা বের করে তাতে হাত বুলালো প্রান্তিক। তাহলে চোখের সামনে নিজের বোনের মৃত্যু দেখার জন্য রেডি হও। গলা ফাটানো চিৎকার ভেসে আসে সোনিয়ার মুখ থেকে। না! প্রান্তিক নিজের একটা লোককে ডাকলো। নিয়ে এসো ওকে। লোকটা চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মুনিয়াকে নিয়ে এলো সোনিয়ার সামনে। মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে ও। দিদি, আমাকে কোন ঝামেলার মধ্যে ফালালি তুই? আমাকে প্লিজ বাঁচা, আমি মরতে চাই না। বোনের কান্না ভেজা কণ্ঠ শুনে অস্থির হয়ে ওঠে সোনিয়া। প্লিজ ওকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো তোমরা, কিন্তু ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি তোমাদের গ্যাংয়ের মেইন লিডার চামেলি মণ্ডলকে চাই। মুনিয়াকে আমি ছাড়তে পারি এই শর্তেই। আমি 5 গুনবো, তার মধ্যেই তোমার মতামত শুনতে চাই আমি। প্রান্তিক কাউন্ট করতে থাকে। সোনিয়ার চোখের সামনে শুধু ভেসে ওঠে মুনিয়ার কান্না ভেজা চোখ, বাচ্চার আকুতি। শেষমেশ নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সোনিয়া। বেশ, আমি তোমার শর্তে রাজি, ফোন দাও। প্রান্তিকের বাঁকা হেসে সোনিয়ার দিকে তাকালো। মুনিয়া কিন্তু আমার গান পয়েন্টে থাকবে, তাই বলছি বেশি চালাকি করার চেষ্টা করবে না।
প্রান্তিকের কাছ থেকে সোনিয়ার ফোনটা প্রান্তিক ওকে দেয়। সোনিয়া ওর মায়ের নাম্বারে ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়। প্রান্তিক ইশারায় বলে স্পিকারে দিতে। হ্যালো, তুই কোথায় সোনি? কাল রাত থেকে তোকে ট্রাই করছি, ফোন বন্ধ আসছিল কেন? আর কোনো খবর পেলি মুনির থেকে? এক নাগারে কথাগুলো বলে থামলো অপর প্রান্তে থাকা মহিলাটি। সোনিয়া একবার মুনিয়ার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আমি মুনির থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সাব্বাস বেটি, কি তথ্য রে? ফোনে বলা যাবে না। তুমি আমার শ্বশুরবাড়ির কাছে যে পার্কটা আছে ওখানে দেখা করো। ঠিক আছে, কাল সকালে দেখা করছি। না মা, আজ রাতে দেখা করো। তুই শ্বশুরবাড়ি থেকে বের হতে পারবি রাত্রে? পারবো। ঠিক আছে। আর ওই অনামিকার কি খবর রে? একবার হাত থেকে বেরিয়ে গেছে, এবার যেন না বেরোয়। আমি খদ্দর দেখে ফেলেছি, ওকে সামলে রাখ তুই। কথাটা শোনা মাত্রই প্রান্তিকের হাতের মুঠো শক্ত হয়ে যায়। অনেক কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে ফোনটা কেটে সোনিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয় ও। এবার আমার বোনকে ছেড়ে দাও। আগে ওই চামেলি মণ্ডলকে কাস্টাডিতে নেই, তারপর তো তোমাদের ছাড়বো নাকি ভেবে দেখবো। আর একটা কথা শুনে রাখো, আমি থাকতে আমার কলিজা আমার অনুর গায়ে ফুলের টোকাও আমি মেনে নিব না। আমার অনুকে তুমি কিডন্যাপ করেছিলে, এবার তোমার ব্যবস্থা তো আমি করবই। আমাকে তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার বোনটাকে ছেড়ে দাও। প্রান্তিক চেয়ার ছেড়ে উঠে মুনিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। আমার বউ সাজার খুব শখ গেছিল না? এবার দেখো এই প্রান্তিক কি জিনিস। বিশ্বাস করুন, আমি নিজ থেকে এগুলো করিনি। আমাকে দিদি যা বলেছিল আমি তাই করেছি। প্রান্তিক মুনিয়ার কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। প্রান্তিক হসপিটালে আসতে অনামিকা বেড থেকে নেমে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে, যার দরুন কিছুটা ঢলে যায় প্রান্তিক। এখন কেমন আছো বউ? অনামিকা প্রান্তিকের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। বৌদি, এতটা খারাপ কেন প্রান্তিক? কেন বৌদি আমার সাথে এরকম করলো? তোমার বৌদি তোমাকে লুকিয়ে রেখে তোমার মতোই দেখতে একজনকে আমার সাথে পাঠিয়েছিল, আমার কাজের সব খবরাখবর জানার জন্য। অনামিকা প্রান্তিকের বুক থেকে মুখ তুলে অবাক নয়নে তাকালো প্রান্তিকের দিকে। আমার মতোই দেখতে মানে? হুবহু তোমার মতো দেখতে, আর একজন মানুষ আছে। অনামিকা ঠোঁট ফুলিয়ে প্রান্তিককে বলে, কাল রাতে সে তোমার সাথে এক ঘরে ছিল? প্রান্তিক অনামিকার এমন বাচ্চা বাচ্চা মুখ দেখে মুচকি হাসলো। আমি আমার বউকে চিনতে না পারলে কিভাবে হবে বলো তো? আমি ওকে কাল রাতেই চিনে ফেলেছিলাম। কিভাবে ছিলে? তুমি তো বললে হুবহু আমার মতো দেখতে। প্রান্তিক অনামিকার কোমর ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। তারপর কোমর থেকে শাড়িটা খানিকটা সরিয়ে অনামিকাকে ইশারা করলো ওর কোমরে থাকা তিলটার দিকে। শারীরিক দিক থেকে এটাই পার্থক্য তার আর তোমার। অনামিকা শব্দ করে হাসলো। তারপর তুমি কি করলে? তখনই মেয়েটাকে কিছু বলিনি, কাজের দোহাই দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তখন তোমাকে খোঁজাটা আমার মূল লক্ষ্য হয়ে গিয়েছিল। রাত তখন 12:30 কি একটা। দেখলাম তোমার বৌদিকে মুখ চাপা দিয়ে কোথাও একটা যাচ্ছে। ফলো করতে করতে একটা গোডাউনের সামনে পৌঁছালাম। বাইরে থেকে দেখতে পেলাম তোমাকে। তখন পুরো বিষয়টা ক্লিয়ার হলো আমার কাছে। অনামিকার চোখে অনেক কৌতূহল। তারপর কি করলে? বৌদি কোথায় এখন? আমার হেফাজতে। বৌদি যখন ওই গোডাউন থেকে বেরোলো তখন বৌদিকে তুলে নিলাম। তারপর একটা জায়গায় বৌদিকে রেখে এসে তোমাকে উদ্ধার করলাম। যখন তোমার কোনো সেন্স ছিল না, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে এলাম তোমাকে। তাহলে সেই মেয়েটা কোথায়? আর ওই মেয়েটাই বা কেন হুবহু আমার মতো দেখতে? ওই মেয়েটা হলো তোমার বৌদির বোন। আর তোমার বৌদির নাম বর্ণালী নয়, ওর নাম সোনিয়া মণ্ডল। আর ওর বোনের নাম মুনিয়া। ওরা হলো এই মেয়ে পাচারকারী দলের এক একটা অংশ। কি বলছো? বৌদি এসবের সঙ্গে যুক্ত? হ্যাঁ, সোনিয়ার মা এই গ্রুপের মেন লিডার। মায়ের কথা মতোই ও তোমার দাদাকে ফাঁসিয়ে বিয়ে করে তোমাদের বাড়িতে ঢোকে। কিন্তু আমাদের বাড়িতে ঢুকে কি লাভ বৌদির? প্রান্তিক অনামিকাকে ছেড়ে খানিকটা দূরত্বে সরে গেল। এই রহস্যটা চামেলি মণ্ডলকে পেলেই জানা যাবে। মুনিয়ার তোমাকে কেন একই দেখতে সেটাও জানতে হবে আমাকে। অনামিকা প্রান্তিকের সামনে গিয়ে করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে। তুমি কি বলতে চাচ্ছ? ওই মুনিয়া আর আমি সমস্তই বোন?
প্রান্তিক আর অনামিকা একে অপরকে জড়িয়ে ধরে হসপিটালের কেবিনের মধ্যে কতক্ষণ দাঁড়িয়েছিল নিজেরাও জানে না। হঠাৎ ডক্টরের আগমনে ধ্যান ভাঙল দুজনের। একে অপরকে ছেড়ে দিয়ে দু প্রান্তে গিয়ে দাঁড়ালো দুজন। ডক্টর হাসি মুখে ওদের সামনে এসে দাঁড়ালো। কি প্রান্তিক বাবু, এত লজ্জা পেলে হবে? তাহলে এখন আমি যেই খবরটা দেব সেটা শুনলে কি করবেন? প্রান্তিকের মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। করুণ চোখে অনামিকার দিকে তাকিয়ে ডাক্তারকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি খবর ডাক্তার? কতদিন বিয়ে হয়েছে? 9 মাস। কিন্তু বিয়ের সাথে এই খবরের কি সম্পর্ক আছে? ডক্টর হেসে প্রান্তিকের পিঠ চাপড়ে বলল, আগামী 7 মাস পর আপনাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে। বিষয়টা প্রথমে দুজনেরই কারোরই বোধগম্য না হলেও যখন বুঝতে পারে তখন প্রান্তিক আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ছুটে গিয়ে অনামিকার 2 কাঁধ ধরে। অনামিকার চোখ দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে এটাও অজানা ছিল। তুমি বুঝতে পেরেছিলে? তাহলে আমাকে আগে বলনি কেন? আমি জানতাম না, এখনই ওনার থেকে জানলাম। প্রান্তিক অনামিকাকে ছেড়ে ডক্টরের কাছে গিয়ে ওনার হাত দুটো ধরে মুঠো করে। থ্যাংক ইউ ডক্টর। এই মুহূর্তে এই খুশি সংবাদটা আমাদের জন্য দরকার ছিল অনেক। থ্যাংক ইউ সো মাচ। আমরাও বিষয়টা ভেবে দেখিনি, কিন্তু আজ সকালের দিকে ম্যাডাম বারবার বমি করছিলেন, কয়েকবার মাথা ঘুরিয়ে পড়েও গিয়েছিলেন। তখন সন্দেহ হতে একটা ইউরিন টেস্ট করাই, তখনই শিওর হই। আমি ওকে আজই বাড়ি নিয়ে যেতে পারবো তো ডক্টর? না, আমরা চাইছি আজকে রাতটা অবজেকশনে রেখে কাল সকালে ছুটি দিয়ে দেব। ঠিক আছে। ডক্টর কেবিন থেকে বেরিয়ে গেলে প্রান্তিক অনামিকাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ আমাকে এরকম একটা খুশির খবর শোনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাবা হব। এই ক্রিটিক্যাল সময়ে এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। প্রান্তিক অনামিকাকে ছেড়ে চোখের কোণে লেগে থাকা আনন্দের অশ্রুটা হাতের পেছন দিয়ে মুছে নিল। আমাকে এখন যেতে হবে, তুমি সাবধানে থাকবে। কোথায় যাবা? আমাদের সন্তানকে একটা বিপদ মুক্ত পৃথিবী দেওয়ার জন্য পৃথিবী থেকে কয়েকটা আবর্জনাকে পরিষ্কার করতে যাব। যা করার সাবধানে করবা। মনে রেখো, তুমি ছাড়া আর আমাদের সন্তানের কেউ নেই। প্রান্তিক অনামিকার গালে হাত রেখে ভরসা দিল, তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। প্রান্তিক চলে যেতে অনামিকা নিজের ডান হাতটা পেটের উপর রাখলো, চোখ বন্ধ করে অনুভব করতে থাকলো নিজের সন্তানের উপস্থিতি। অন্ধকার অমাবস্যার রাত, চারিদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। পার্কের একটা বেঞ্চে বসে আছে সোনিয়া। কয়েক হাত দূর থেকে ওকে নজরে রেখেছে প্রান্তিক আর ওর পুরো টিম। প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা করার পর কালো চাদর গায়ে জড়িয়ে একজন মহিলা এগিয়ে এলো সোনিয়ার কাছে। সোনিয়া উঠে দাঁড়িয়ে একটা শুকনো ঢোক গিলল। মাম্মা, বেশি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বল, না হলে এক্ষুনি ভোরের আলো ফুটে যাবে। এত এত দেরি করে এলে কেন তুমি? সোনিয়ার কথা বলার ধরন ওর মায়ের সন্দেহ হলো। তুই এমন তোতলাচ্ছিস কেন সোনি? কিছু লুকাচ্ছিস আমার থেকে? মা, কি ম্যামে করছিস? যেটা বলার জন্য ডেকেছি সেটা তাড়াতাড়ি বল। হঠাৎ চামেলি নিজের মাথার পেছনে ঠান্ডা কিছু অনুভব করলো। দেখার জন্য ঘুরতে গেলেই একটা ভারী কণ্ঠস্বর কানে এলো ওর। ডোন্ট মুভ। পুরো পার্কটা পুলিশ ঘিরে ফেলেছে, তাই পালানোর চেষ্টা করবে না। চামেলি নিজের দুটো হাত ওপরের দিকে তুলল, রাগী দৃষ্টি বর্ষণ করলো সোনিয়ার উপর। তুই আমার সাথে চালাকি করলে সোনি, এর ফল তোকে ভুগতে হবে। তোকে আমি ছাড়বো না। সোনিয়া চোখ দিয়ে জল গড়ালো। মুনিয়া বিপদে আছে মা, ওকে বাঁচানোর জন্য এটা আমাকে করতেই হতো। পরের মেয়ের জন্য তুই তোর নিজের মায়ের সঙ্গে বেমানি করলি সোনি। যেদিন একটা কাপড়ে মোড়ানো ছোট্ট পুতুলকে তুমি বাড়িতে নিয়ে এসেছিলে, সেদিন থেকে আমি যে ওকে বড্ড ভালোবাসি মা। নাই বা হলো রক্তের সম্পর্ক, ওকে তো আমি আমার নিজের বোনের মতোই ভালোবেসে এসেছি। ওকে কিভাবে মরতে দিই বলো? সোনিয়ার চোখ দিয়ে জল গড়ালো। চামেলি খুব জোরে চড় মারল সোনিয়ার গালে। আজ তোর জন্য আমার এত বছরের ব্যবসা বন্ধ হয়ে যেতে বসেছে। তোকে আমি খুন করে ফেলবো। কয়েকজন মহিলা পুলিশ এসে চামেলিকে আটক করে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে, যাতে পালানোর চেষ্টা করলেও পালাতে না পারে। চামেলি ছটফট করতে থাকে। সোনিয়া নিজের চোখের জলটা মুছে সোজা হয়ে দাঁড়ায় ওর সামনে। মুনিয়া কে মা? কি ওর আসল পরিচয়? অনামিকা আর মুনিয়া একই রকম দেখতে কিভাবে হয়? খুব সাহস বেড়ে গেছে তোর সোনি। আমাকে প্রশ্ন করার অধ্যত্ত ভুলেও দেখাবি না।
মুনিয়ার আসল পরিচয় কি মা? শোন, তাহলে মুনিয়া হলো তোর শ্বশুর শাশুড়ির মেয়ে, অনামিকার যমজ বোন। আজ থেকে 22 বছর আগে আমি ওকে হসপিটাল থেকে চুরি করে এনেছিলাম। কোনো মায়ের কোল খালি করার ব্যবসা কি সেদিন থেকে শুরু করেছিলে মা তোমার? তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না, খুন করে ফেলবো তোকে। প্রান্তিক এবার চামেলির সামনে এসে দাঁড়ালো। নিজেকে খুব চালাক মনে করো তুমি চামেলি মণ্ডল। এতগুলো বছর ধরে কয়েক হাজার মেয়ের সাথে তুমি এই একই খেলা খেলে যাচ্ছ। এবার তোমার দিন শেষ হবে চামেলি। চামেলি হো হো করে হেসে উঠল। কিচ্ছু করতে পারবি না তোরা আমার ক্ষমতার কাছে তোরা সব চুনোপুটি। প্রান্তিক মজুমদারের সাথে চ্যালেঞ্জ নিস না চামেলি। গত 6 বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছি আমি। আজ অনামিকাকে তুলে তুই সেই আগুনে ঘি ঢেলেছিস। এত সহজে আমি নিভব না কিন্তু। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার বোনের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার প্রতিশোধ। আমার বোনকে অক্ষম করে দেওয়ার জন্য প্রতিশোধ। আজ আমার মতো যদি প্রতিটা দাদা একত্রিত হয় ভেবে দেখেছিস কি হবে তোর? কি হবে তোর সাম্রাজ্যের? চামেলি অবাক নয়নে তাকালো প্রান্তিকের দিকে। কে তোর বোন? প্রন্তি মজুমদার, যে 6 বছর আগে প্রীতমের ফাঁদে পা দিয়ে নিজের জীবন শেষ করেছে। ও, তাহলে তুই এই জন্যই অনামিকাকে কেনার এত বড় নাটকটা করলি আমার সাথে? হ্যাঁ, তোমার যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা করবই আমি। নিয়ে যাও ওদের দুজনকে। চামেলি আর সোনিয়ার হাতে হাত করা পড়ায় মহিলা পুলিশ। সোনিয়া প্রান্তিকের কাছে এগিয়ে আসে। আমার বোন কোথায় প্রান্তিক? জেলে। ও এসবের মধ্যে নেই প্রান্তিক, ওকে ছেড়ে দাও। সেটা কোর্ট ডিসাইড করবে ভুল কাজের কেমন পরিণাম হয়। দেখলে তো বৌদি, নিজের 3 বছরের ছেলেটার জীবন নষ্ট করে দিলে তুমি। নিজের ছেলের কথা ভেবে সোনিয়া কাঁদলো। যেই ছেলে মা ছাড়া কিছু বোঝে না সেই ছেলে একা একা থাকবে কি করে ভাবলেই বুক কেঁপে ওঠে ওর। কোর্ট যদি আমার ফাঁসির রায় না শোনায় তাহলে আমি ফিরে আসবো আমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়ে। সোনিয়ার বেশ ফেলে বর্ণালী হয়ে ফিরে আসবো আমি। প্রান্তিক মৃদু হাসলো। নিজের ভুল বুঝতে পেরেছো দেখে ভালো লাগলো। এটা যদি আগে বুঝতে পারতে তাহলে এতগুলো মেয়ের জীবন অকালে শেষ হয়ে যেত না। আর বর্ণিশও একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পেত বড় হয়ে ওঠার জন্য। এতদিন মায়ের হাতের পুতুল হয়ে বেঁচেছি, যখন যা বলেছে তাই করেছি। দিন শেষে আমিও যে একটা মেয়ে সেটা আমি ভুলে গিয়েছিলাম। এবার আমি আর কারোর মেয়ে হয়ে নই, আমার গবলুর মা হয়ে বাঁচব। যতদিন না ফিরে আসছি আমার ছেলেটাকে দেখে রেখো প্রান্তিক। অনামিকা আর প্রান্তিক এখন দাঁড়িয়ে আছে অতনু বাবুর বাড়ির ড্রয়িং রুমে। প্রান্তিকের বলা একটা কথায় পুরো বাড়ি যেন নীরবতায় ছেয়ে গেছে। প্রান্তিক শুধু বলেছিল, কাকিমা, সেদিন তোমার যমজ মেয়ে হয়েছিল, তার মধ্যে একজন অনামিকা ও 20 সেকেন্ডের বড়। আর ওর ছোট বোনকে সেদিন চুরি করেছিল বৌদির আসল মা, ওর নাম মুনিয়া। নীরবতা ভেঙে অতনু বাবু প্রান্তিকের সামনে দাঁড়িয়ে ওর হাত ধরল। সে কোথায় প্রান্তিক? আমাদের আরেক মেয়ে কোথায়? প্রান্তিক মাথা নিচু করে ফেলল। সরি কাকু, মুনিয়াকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি, ও এখন জেলে আছে। দুপা পিছিয়ে গেল অতনু বাবু। কি করেছে ও? ওকে কেন জেলে পাঠিয়েছিস তুই? ওর অপরাধ এখনো প্রকাশিত হয়নি, তবে ও মিথ্যে পরিচয়ে অনামিকা সেজে আমার বাড়িতে ঢুকেছিল, সেই জন্যই ওকে কাস্টাডিতে নিয়েছি আমি। অতনু বাবুর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। টলে টলে গিয়ে উনি বসে পড়ল সোফায়। অনিশ প্রান্তিকের কাছে গিয়ে হাত জড়ো করল। জানি আমার আর বনানীর অপরাধের কোনো ক্ষমা হয় না। আমাদের জন্য আজকে পন্থীর, পারলে আমাদেরকে ক্ষমা করে দিস। প্রান্তিক অনিশের মুঠো করে রাখা হাত দুটো ধরল। প্রন্তি বেঁচে আছে অনিশদা, তবে 6 বছর ধরে ও কোমায় আছে। উপস্থিত সবাই ভীষণ পরিমাণে অবাক হলো। প্রান্তিক তাই নিজেই বলতে শুরু করলো, ওকে বাঁচিয়ে রাখার জন্য এই মিথ্যে নাটকটা আমাকে করতে হয়েছিল। আচ্ছা, এসব কথা বাদ দাও তো, একটা গুড নিউজ আছে তোমাদের সবার জন্য। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার দিকে তাকাতেই দেখে ও লজ্জায় মাথা নিচু করেছে আগেই। অনিশদা, তুমি মামা হতে চলেছ। এই একটা কথা যেন বাড়িতে আবার প্রাণ ফিরিয়ে আনলো। সবার মুখে খুশিতে চিকচিক করে উঠল। প্রান্তিক কথাটা বলে নিজেও লজ্জা পেল। অনিশ চোখের জলটা মুছে হাসলো প্রাণ খুলে। তাহলে তো এই খুশিতে এখনই মিষ্টিমুখ করতে হবে সবাইকে।
আমি এক্ষুনি টাটকা মিষ্টি কিনে আনছি। অনিশ যেতে গেলে প্রান্তিক বাধা দেয়। আমার গাড়িতে মিষ্টি রাখা আছে। সুতপা দেবী এতক্ষণ চুপ করে থাকলো, এবার মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয়। আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল, এখন সে মা হবে। অনেক দায়িত্ব বেড়ে গেল তোর অনু। খুব ভালো থাকিস মা। অনামিকা সুতপা দেবীকে জড়িয়ে ধরল। এ যেন এক নতুন অনুভূতি। জড়ানো কণ্ঠে অনামিকা বলল, আশীর্বাদ করো মা, যেন তোমার মতোই আমি আমার সন্তানকে আগলে রাখতে পারি, নিজের সবটা উজাড় করে। আমি যেন তোমার মতন একজন ভালো দায়িত্বশীল মা হয়ে উঠতে পারি। মাঝখানে 2 দিন কেটে গেছে। আজ কোর্টে তোলা হবে চামেলিদের। প্রান্তিক, অনামিকা আর অনিশ এসেছে কোর্টে। প্রান্তিক অনামিকাকে আনতে না চাইলেও এক প্রকার জোর করে এসেছে অনামিকা, আর অনিশের সঙ্গে এসেছে বর্ণিশ। সেও খুব কান্নাকাটি করছিল, তাই আনতে বাধ্য হয়েছে অনিশ সঙ্গে করে ওকে। পাপা পাপা, মাম্মা কখন আসবে? মাম্মাকে আমরা কখন বাড়ি নিয়ে যাব? বুকে হাজারো কষ্ট চেপে রেখে বর্ণিশের মাথাটা নিজের বুকে চেপে ধরল অনিশ। সে কি করেই বাচ্চাটাকে বোঝাবে তার মায়ের কীর্তিকলাপের কথা? কিভাবেই বা বোঝাবে তার মা এখন সে নিয়ে যেতে পারবে না? কি হলো পাপা, তুমি কিছু বলছো না কেন? মাম্মা কখন আসবে? অনামিকারও ভীষণ কষ্ট হলো ওর ভাইপোকে দেখে। অনিশ এর কোলে থাকা ছোট্ট গুবলুর মাথায় হাত বুলিয়ে দিল। গুবলুর মন ঘোরাতে ওকে বলল, রাগ দেখিয়ে বলল, এখনো তো একজনের পিপির কথা মনেই নেই, শুধু মাম্মা মাম্মা করছে। পিপির কোলেই আসছে না। বর্ণিশ খিলখিল করে হেসে উঠল। পাপা দেখো, পিপি কেমন বাচ্চাদের মতো নাক ফুলাচ্ছে। পিপি কোলে নেই আমাকে। বর্ণিশ হাত বাড়িয়ে অনামিকার কোলে যেতে গেলে বাধা দেয় অনিশ। বিপি এখন তোকে কোলে নিতে পারবে না, পরে কোলে চাপবি। কেন পাপা? পিপি তো বললো কোলে নেওয়ার কথা। না বাবু, বিপির মধ্যে এখন তোমার ছোট ভাই পাবন আছে, তুমি কোলে চাপলে তো লেগে যাবে তাকে। ওদের কথার মাঝে পুলিশ চামেলি, সোনিয়া আর মুনিয়াকে নিয়ে কোর্টের সামনে আসে। সোনিয়া ছেলেকে দেখে পুলিশকে রিকোয়েস্ট করে একবার যেন ওর ছেলের কাছে ওকে নিয়ে যাওয়া হয়। পুলিশ ওদের নিয়ে যায় ওখানে। বর্ণিশ মাকে দেখে মায়ের কাছে যাওয়ার জন্য লাফিয়ে ওঠে। সোনিয়া হাত বাড়ায়, কিন্তু অনিশ ছাড়ে না বর্ণিশকে। খবরদার বন্নানি, আমাদের যা ক্ষতি করেছ, আমার ছেলের দিকে একবারও হাত বাড়ানোর চেষ্টা করবে না। বর্ণালীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গুবলু আমারও ছেলে অনিশ, প্লিজ একবার ওকে আমার কাছে দাও। দেখো আমার কাছে আসার জন্য ছটফট করছে। ও ছোট তো, এখনো বুঝতে পারছে না ওর মায়ের আসল রূপটা। অফিসার, ওদের নিয়ে যান প্লিজ। বর্ণালী হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলটা মুছে নিল। পুলিশ ওদের নিয়ে যেতে গেলে অনামিকা বাধা দেয়। দাঁড়ান অফিসার, আমার কিছু কথা আছে ওদের সাথে। অনামিকাকে বাধা দেয় প্রান্তিক। ও চায় না অনামিকা এই অবস্থায় রিস্ক নিয়ে ওদের সামনে দাঁড়াক, কিন্তু অনামিকা প্রান্তিকের কোনো কথা শোনে না। মুনিয়ার সামনে গিয়ে দাঁড়ায়ও। চোখের সামনে যেন আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখছে দুজনকে আপাতমস্তক দেখলো, ভাবলো, তারপর হাসলো অনামিকা। আজ তোর আমাদের সাথেই থাকার কথা ছিল, কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। মুনিয়া হাত করা পড়া অবস্থাতে অনামিকার হাত ধরল। আমাকে প্রান্তিক বাবু কাল বলেছে তুমি আমার দিদি। তখন বিশ্বাস না করলেও এখন আমি মানতে বাধ্য। বিশ্বাস করো, আমি কিছুই জানি না এইসবের। আমাকে শুধু দিদি মানে সোনিয়া যা বলতে বলেছে তাই করেছি আমি। তুই যদি নির্দোষ হোস সেটা ঠিকই প্রমাণ হবে। বিনা অপরাধে আমরাও তোকে শাস্তি পেতে দেব না। মুনিয়াকে ভরসা দিয়ে অনামিকা চামেলির সামনে গিয়ে দাঁড়ালো। চামেলি রাগি রাগি চোখ করে তাকালো ওর দিকে। সেটা দেখে ও হাসলো। কেন আলাদা করেছিলে আমাদের দুই বোনকে? হ্যাঁ, কেন মনিয়ার জীবনটা বিষিয়ে দিলে? কেন এবার নিজের মেয়েকে নকল পরিচয় দিয়ে আমাদের বাড়ি বউ করতে পাঠিয়েছিলে? কেন? মুখের মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব এনে চামেলি বলল, প্রতিশোধ নিতে প্রতিশোধ। উপস্থিত সবাই বেশ অবাক হলো। অনামিকা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো চামেলিকে, কিসের প্রতিশোধ? তোর দাদুকে খুন করার অপরাধে আমার বাবা আর মামাকে জেলে পাঠিয়েছিল তোর বাপ, তাও আবার বিনা অপরাধে। অনিশ অবাক হলো। অনামিকা এইসব বিষয় না জানলেও অনিশ জানে এটা ওর বয়স তখন বছর 5 হবে। সেই সময় ওর দাদু খুন হয় ছুরির আঘাতে। ও সেটা নিজের চোখে দেখেছিল। আবছা মনে থাকলেও পুরোটা মনে নেই ওর। আজ থেকে প্রায় 28-29 বছর আগের ঘটনা এটা। বড় হয়ে এই বিষয় শুনেছিল ও অতনুবাবুর মুখ থেকে।
তুমি তাহলে মদন সানোয়ারের মেয়ে? তোমার বাবা আর মামা নির্দোষ ছিল না? আমার দাদুকে খুব নির্মমভাবে হত্যা করেছিল। আমার এখনও আবছা আবছা মনে আছে ওরা আমার দাদুর পিঠে কতবার ছুরি ঢুকিয়েছিল। মিথ্যা, সব মিথ্যা। আর এই জন্য আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রথমে তোকে টার্গেট করি, প্রীতমের মাধ্যমে তুই আমার দলের মধ্যে ঢুকিস। তারপর সোনিকে পাঠাই তোকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়ে তোর সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। আর তারপর তোর বোনকে টার্গেট করি। তোদের পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলাম আমি যেমন চোখের সামনে আমার বাবার ফাঁসি দেখেছি, ঠিক তেমনই তোর মা বাপকে আমি চোখের সামনে তাদের মৃতদেহ দেখাতে চেয়েছিলাম। প্রান্তিক এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, এবার মুখ খুলতে বাধ্য হলো। এত বড় অপরাধ করে সেটা নিজের মুখে বলতে লজ্জা করছে না একটু? আর কোর্ট কখনো নিরপরাধ মানুষকে শাস্তি দেয় না। ওরা অপরাধ করেছিল বলেই শাস্তি পেয়েছে। আমি তোদের কাউকে ছাড়বো না প্রান্তিক। একবার বেরোই জেল থেকে, তোদের প্রত্যেকটাকে আমি দেখে নেব। আগে ছাড়া তো পাও, তারপর দেখে নেবে তোমার অপরাধের ভান্ডার যা, তাতে করে এই জীবনে আর ছাড়া পাওয়া হবে না তোমার। পুলিশ কোর্টের সময় হয়ে যাওয়ার জন্য ওদের তিনজনকে ওখান থেকে নিয়ে চলে যায়। দেখতে দেখতে কেটে গেল আরও 3 মাস। সেদিন কোর্টের বিচারক চামেলিকে ফাঁসির রায় শুনিয়েছিল, আর সোনিয়া ওরফে বর্ণালীকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। মুনিয়াকে কোর্ট বেকসুর খালাস করে দিয়েছিল, কারণ মুনিয়ার কোনো অপরাধ প্রমাণ হয়নি। মুনিয়া এখন ওর নিজের বাবা মার কাছেই থাকে, তবে নতুন পরিচয়। মুনিয়ার নাম পরিবর্তন করে রাখা হয়েছে অনিন্দিতা। অনামিকার বোন অনিন্দিতা। এখন অনামিকার 5 মাস চলছে। অস্ট্রেলিয়ায় ফিরে যায়নি ওরা। অনামিকার স্বাদ ছিল প্রথম কয়েকটা মাস ও ওর মায়ের কাছে থাকবে, তাই প্রান্তিক থেকে গেছে ওকে নিয়ে কলকাতায়। আজ ওকে পঞ্চমৃত খাওয়ানো হবে, এরপরই ওরা অস্ট্রেলিয়ায় চলে যাবে। পিপি পিপি, আমরা চলে এসেছি। ছোট্ট বর্ণালী অনিন্দিতার হাত ধরে ঢুকলো প্রান্তিকের অট্টালিকায়। ছোটোখাটো অনুষ্ঠান হলেও বাড়িটাকে ভালোভাবে সাজিয়েছে প্রান্তিক। অনামিকা বর্ণিশকে দেখে বর্ণিশের কাছে এলো। বর্ণিশ কয়েক সেকেন্ড অনামিকাকে পর্যবেক্ষণ করে বলল, এই পিপি, তোর পেটটা এরকম ফুলে গেছে কেন? তুই কি গোড়া মুরগি গিলে খেয়েছিস? উপস্থিত সবাই বর্ণিশের কথা শুনে হেসে ফেলল। অনিন্দিতা ওকে ভালোভাবে বোঝালো সবটা। অনামিকা? প্রান্তিকের গলার আওয়াজ শুনে সাড়া দিল অনামিকা। প্রান্তিক আবার চিৎকার করলো, একবার রুমে আসবে? অনামিকা একবার সবার দিকে তাকালো, খানিকটা লজ্জা পেয়ে চলে গেল রুমের দিকে। ওর প্রেগনেন্সির কথা ভেবে নিচের একটা রুমেই ওরা থাকছে কয়েকদিন ধরে। বাকিটা সময় ও পালবাড়িতেই ছিল। অনামিকা রুমে ঢুকলে প্রান্তিক দরজার সিটকিনি দিয়ে দেয়। অনামিকা মৃদু হাসে। আবার দুষ্টুমি শুরু হয়ে গেল তো? বাইরে সবাই আছে কিন্তু। প্রান্তিক অনামিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পেটে হাত রাখলো। তৎক্ষণাৎ ওদের জুনিয়র নিজের উপস্থিত জানান দেয়। এই জুনিয়র কি করলো? প্রান্তিক উচ্ছ্বাস দেখে অনামিকা হাসলো। ভাবা যায়, আমাকে কিডন্যাপ করে এনে বিয়ে করা বরের সন্তান আমার মধ্যে বড় হচ্ছে। এটা কোনোদিন ভেবেছিলাম আমি? প্রান্তিক নিজের থুতনিতে ঠেকালো অনামিকার কাঁধে। এই 1 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেল বলো। সেই অচেনা খারাপ লোকটাকে ছাড়া এখন আমার জীবন কল্পনাও করতে পারি না। আর দুদিকে চুল বিনিয়ে স্কুল যাওয়া সেই পুচকো মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিল অনার্স পড়ুয়া একজন যুবক। 7 বছরের ছোট সেই মেয়েটাই তার হৃদয়ে ছিনিয়ে নিয়েছিল, আজ থেকে প্রায় 10 বছর আগে। আর কয়দিন পর সেই 20 বছরের অনার্স পড়ুয়া যুবকটাই বাবা হতে চলেছে। আর অনামিকাকে পুরো কথা শেষ করতে না দিয়ে প্রান্তিক নিজেই বলে উঠল, আর 13 বছরের সেই মেয়েটা মা হবে। সেই পুচকি মেয়েটারও একটা পুচকি হবে। অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। পুচকি কেন? পুচকুও তো হতে পারে। প্রান্তিক হাঁটু মুড়ে বসে অনামিকার পেটে নিজের ঠোঁট শোয়ালো তার সন্তানের উদ্দেশ্যে। পুচকি হোস বা পুচকো, তুই সুস্থভাবে আমাদের কাছে আয়, এটাই চাই আমরা। বাবা অপেক্ষা করছে সোনা। অনামিকা প্রান্তিকের এলোমেলো চুলগুলো ঘেটে আরো এলোমেলো করে দিল। শুনছিস সোনা, তোর বাবা কিন্তু আমার আগে তোকে চেয়েছিল আমার কাছে। খুব অসভ্য লোক তোর বাবা।
প্রান্তিক উঠে দাঁড়ালো অনামিকার সামনে, ব্যঙ্গ করে ওকে বলল, হ্যাঁ, আমি অসভ্য। আমার একার প্রচেষ্টায় তো তুমি আজ মা হচ্ছ, তাই না? প্রান্তিকের ঠোঁট কাটা জবাবে অনামিকা লজ্জা পেয়ে গেল। তুমি আর শুধরাবে না, যদির পর যে বাবা হবে তার মুখে এরকম অশুভ অশুভ কথা। প্রান্তিক অনামিকার কোমর ধরে সাবধানে নিজের কাছে নিয়ে এলো। অনামিকার কপালে একটা স্নেহ চুম্বন এঁকে দিয়ে ওর চোখের সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিল। আমার জীবনের সবথেকে বড় উপহারটা তুমি দিতে চলেছ বউ। আমি এই পৃথিবীতে প্রথম বাবা হচ্ছি না, কিন্তু বিশ্বাস করো, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার মনে হচ্ছে পৃথিবীতে প্রথম আমিই বাবা হচ্ছি। এই অনুভূতিটা কাউকে বলে বোঝাতে পারবো না আমি। অনামিকা প্রান্তিকের বুকে হালকা করে মাথা রাখলো। তুমি আমার জীবনে না আসলে কোথায় যে ভেসে যেতাম আমি। আমার জীবনটাকে আলোকিত করে নতুনভাবে বাঁচতে শিখিয়েছো তুমি, সাহায্য করেছো তুমি আমায়। আমাদের ভালোবাসার বয়স 10 মাস হলেও যেন আমার মনে হয় আমি তোমাকে কত যুগ আগে থেকে ভালোবাসি। আর দেখো, আমাদের দুজনের ভালোবাসাটা কটা মাস পরেই আমাদের কাছে চলে আসবে। আমরা ওকে পৃথিবীর সব সুখ এনে দিব। পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা হব আমরা, তুমি দেখে নিও। ভাইয়া! আচমকা সেই চেনা কণ্ঠস্বর, চেনা মানুষের স্পর্শ পেয়ে বাগরুদ্ধ হয়ে যায় প্রান্তিক। পেছন ঘুরে দেখার শক্তিটুকু হারিয়ে ফেলেছে যে কে ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। গলা কাঁপছে প্রান্তিকের, চোখের জলটা খুব অবাধ্যতা শুরু করেছে। এতগুলো বছর পর আমার গলা শুনে কিভাবে নির্বাক আছিস তুই ভাইয়া? এই এদিকে ঘোর। চোখ বন্ধ করলো প্রান্তিক। যদি এটা স্বপ্ন হয় আর পেছন দিকে ঘুরে যদি মানুষটাকে দেখতে না পায়, তাই হালকা করে চোখ খুলে সামনে প্রণতিকে দেখে জাপটে জড়িয়ে ধরে ওকে। এতগুলো বছর পর একে অপরের সান্নিধ্য পেয়ে আবেগপ্রবণ হয়ে উঠল দুজনে। নিজেদের সমস্ত আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট ভাসিয়ে দিল চোখের জলে। এতদিন পর ভাইয়ার কথা মনে পড়লো তোর? 6টা বছর ধরে আমাকে খুব কষ্ট দিয়েছিস তুই। ভাইয়ার সাথে ঝগড়া না করে কিভাবে ছিলিস এতগুলো বছর? বেশ কিছুক্ষণ কাটলো দুই ভাই বোনের একে অপরকে জড়িয়ে ধরে। দুই ভাই বোনের এমন আবেগঘন মুহূর্ত দেখে অনামিকার চোখেও জল এলো। ও এগিয়ে এলো ওদের দুজনের দিকে। অনামিকাকে দেখে প্রান্তিক প্রণতিকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। প্রণতি অনামিকাকে খানিকটা পর্যবেক্ষণ করলো, তারপর প্রান্তিকের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমার জন্য একটু অপেক্ষা করা গেল না ভাইয়া? এর মধ্যে বিয়ে করে ফেললি? অনেক কিছু ঘটে গেছে এই 6 বছরে ছুটকি। এক প্রকার বাধ্য হয়েই এত তাড়াতাড়ি বিয়ে করা, না হলে তো প্ল্যান ছিল অনুষ্ঠান করে ধুমধাম করে অনামিকাকে বিয়ে করব। প্রান্তিক কিছুটা বিস্ময়ের সাথে বলল, 1 মিনিট, অনামিকা? এ কি সেই অনামিকা, অতনু আঙ্কেলের মেয়ে, আনিসদার বোন, যার জন্য তুই তোর বোনকে হারিয়ে ফেলতে বসেছিলিস, তার বোনকে বিয়ে করলি তুই? অনামিকার খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু পরক্ষণেই প্রণতির জায়গায় নিজেকে বসিয়ে প্রণতির অবস্থাটা বোঝার চেষ্টা করলো। ও সামান্য এগিয়ে প্রণতিকে বোঝানোর চেষ্টা করার জন্য ওর হাত ধরতে গেলে প্রণতি সপাটে অনামিকার গালে চড় মারে। তোরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। আমার জীবন থেকে 6টা বছর কেড়ে নিয়েছে তোর দাদা। আর তুই ভাবলি কি করে অনু যে আমি তোকে বৌদি বলে মেনে নেব? ব্যথায় কাতরে ওঠে অনামিকা। প্রণতির হাতের 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে ওর গালে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল বেদনা অশ্রু। প্রান্তিক 2 হাতে আগলে নিল অনামিকাকে। তুই ওকে মারলি কেন প্রন্তি? এত ঝড় ঝাপটা থেকে যাকে বাঁচিয়ে রেখেছি, 1 ফোঁটা আঘাতও লাগতে দেয়নি যার শরীরে, আর তার গায়ে তুই হাত তুললি? অনামিকা প্রান্তিককে বোঝানোর চেষ্টা করলো। ওকে কিছু বলো না, মেয়েটার ওপর দিয়ে অনেক জ্বর খাচ্ছে, ও এখন নিজের মধ্যে নেই, আর কিছু বলো না। না অনু, আমি অন্যায় কোনোদিনও মেনে নিইনি আর নেবও না। এই অবস্থায় ও তোমার গায়ে হাত তোলার সাহস কিভাবে পেল? প্রণতি ফুপিয়ে কেঁদে উঠল। এতটা পাল্টে গেছিস তুই? আমার কখন জ্ঞান ফিরেছে, কিভাবে অস্ট্রেলিয়া থেকে এলাম, এগুলো জানতে না যে ওর জন্য তুই আমাকে বকছিস? এই 6 বছরে আমি এতটাই পর হয়ে গেলাম? প্রান্তিক প্রণতির কান্না ভেজা মুখটা সহ্য করতে পারল না। 2 হাত রাখলো প্রণতির গালে। তোর অপরাধীরা শাস্তি পেয়ে গিয়েছে বোন। অনামিকার তো এতে কোনো দোষ নেই, শুধু শুধু তুই ওকে ভুল বুঝছিস। আজ ওকে পঞ্চমৃত খাওয়ানো হবে।
ওর এই স্পেশাল দিনটায় ওকে আর ভুল বুঝিস না। প্রণতি অবাক চোখে তাকালো প্রান্তিকের দিকে, খুশি খুশি মুখে বলল প্রান্তিককে, ওদেরকে তুই শাস্তি দিয়েছিস ভাইয়া? প্রীতম আমার যেই সর্বনাশটা করেছে ও শাস্তি পেয়েছে তো? হ্যাঁ, প্রীতম সহ ওর মতো বাকি সবাই শাস্তি পেয়েছে। ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমি তোকে সব বলবো, আগে অনুষ্ঠানটা হয়ে যাক। প্রণতি অনামিকার কাছে গিয়ে ওর হাত দুটো মুঠো করে ধরল। সরি অনু, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে মারতে চাইনি, কিন্তু আমি যে নিজেকে সামলাতে পারিনি। আনিসদা আমার সাথে সঙ্গে খুব অন্যায় করেছে, তাই। অনামিকা হেসে প্রণতিকে আশ্বাস দিল, আমি বুঝেছি সবটা। আমিও যে তোমার মতো প্রীতমের শিকার। তোমার দাদা যদি সময় মতো আমাকে না বাঁচাতো, তাহলে আমিও হয়তো এখানে আজ জীবিত অবস্থায় থাকতাম না। প্রীতম তোর সাথে একই কাজ করেছে। না, অত দূর যেতে পারিনি। তার আগেই তোমার দাদা প্ল্যান করে আমাকে বিয়ে করে ফেলেছে। ইন্টারেস্টিং তো ব্যাপারটা। বেশ পরে শুনবো সবটা, আগে তোর অনুষ্ঠানটা হয়ে যাক। প্রান্তিক প্রণতির মাথায় হঠাৎ করে গাঁটটা মারল। প্রণতি রাগি রাগি চোখে তাকালো ওর দিকে। ছোটবেলার সম্পর্ক ভুলে যা, এখন অনু তোর বৌদি। এইসব তুই তোকারই চলবে না। প্রণতি আর অনামিকা দুজনেই হেসে ফেলল। প্রণতির হঠাৎ চোখ গেল অনিন্দিতার দিকে। ও কে ভাইয়া? একেবারে অনুর মতো দেখতে। অনিন্দিতা প্রণতির কাছে এগিয়ে এলো। আমি অনামিকার বোন, মাত্র 1 মিনিটের ছোট। আমার নাম অনিন্দিতা, অনন্দিতা পাল। প্রণতির মাথার ভেতরটা যেন সব ঘেটে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ও যেন ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মাথাটা শক্ত করে চেপে ধরল 2 হাতে। আমার কোনো কিছু মনে পড়ছে না। অনামিকা তো কোনো যমজ বোন আমি দেখিনি, তাহলে আমি কি ভুলে গেছি? প্রণতিকে পাগলের মতো করতে দেখে আটকে উঠল প্রান্তিক। প্রণতিকে একটা জায়গায় বসে সবটা খুলে বলল ওকে। সবকিছু শুনে প্রণতি শান্ত হলো। কার সাথে তুই কলকাতায় এসেছিস বোন? ডক্টর আঙ্কেলের সাথে। সময় কারোর জন্য থেমে থাকে না। 13 বছরের সদ্য বয়ঃসন্ধিতে পা দেওয়া আহিক মজুমদার যেন এখনও সেই ছোট্টটি রয়ে গেছে। এখনও মায়ের হাতে ছাড়া খেতে পারে না। মা ছাড়া যেন ওর পৃথিবীটা অন্ধকার। তার পুরো পৃথিবী জুড়েই অনামিকার অবস্থান। এই নিয়ে আবার 6 বছরের ছোট্ট অন্তিকার ঘোর অভিযোগ। তুমি আমাকে একটুও ভালোবাসো না মাম্মা। তুমি শুধু ওই আন্নিক গতি পিছনেই পড়ে থাকো। যখন থেকে দাদার ভূগোল বইয়ে আহিক গতি সম্পর্কে জেনেছে, তখন থেকে এই নামে রাগায় ও দাদাকে। আনহিকও খুব রেগে যায়। দেখছো মাম্মা, ওই আন্টার্কটিকাটা আবার আমাকে এই নামে ডাকলো। অনামিকা এই দুটো ছেলে মানুষকে সামলাতে সামলাতে নাজেহাল হয়ে যায়। তবে আজকে ওর একটুও সময় নেই। অন্তি আজ একটুও ঝগড়া করবে না। লক্ষ্মী ছেলে মেয়ের মতো খেয়ে নাও, তারপর তোমাদের স্কুলে দিয়ে আমাকে সংশোধনাগারে যেতে হবে একবার। অন্তিকা অনামিকার সামনে বসে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মা, সংশোধনাগার কি? তোমাদের মামিমাকে আনতে যাব। আজ অনেকগুলো বছর পর তোমাদের বর্নিশ দাদা তার মায়ের সাথে থাকতে পারবে। অন্তিকা শান্ত হয়ে খেয়ে নেয়। তারপর অনামিকা ওদের স্কুলে যাওয়ার জন্য রেডি করে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে পাল বাড়িতে যায়। ওখান থেকে অনিশ আর বর্নিশকে গাড়িতে তোলেও। বর্নিশকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে অন্তিকা। বুবলু দাদা, আমিও তোমাদের সঙ্গে যাব। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে বর্নিশ। মাকে ছাড়াই ওর জীবনের এই 14টা বছর কেটেছে। বর্ণালী অনিশকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ের কথা বললেও ছেলের কথা ভেবে রাজি হয়নি অনিশ। মা অন্তপ্রাণ, ছেলেটাও মাকে ছাড়া চলতে শিখে গেছে, এগিয়ে এসেছে অনেকটা পথ। এইসব ভাবতে ভাবতেই ওদের গাড়ি এসে থামে সংশোধনাগারের সামনে। অনিক আর অন্তিকা এক প্রকার জোর করেই এসেছে। গাড়ি থেকে নেমে প্রান্তিককে দেখে অন্তিকা প্রান্তিকের কোলে উঠে পড়ে। এ কি মাম্মা, তোমরা স্কুলে না গিয়ে এখানে এসেছো কেন? অনামিকা কিছু বলতে যাবে তার আগে আনহিক বলে ওঠে,
দেখো না বাবা, আন্টার্কটিকাটা খুব বায়না করছিল আসবে বলে, তাই মা আমাদের এখানে আনলো। অন্তিকা খুব রেগে যায় মিথ্যা কথা শুনে। পাপা আমাকে বেশি ভালোবাসে বলে তোরা তো হিংসে কেন? আনিকটি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছিস। অনামিকা দুজনকেই চোখের ইশারায় চুপ করায়। অনিন্দিতা আর সৌরভ তো এসেছে। হ্যাঁ, ওদিকটাই দাঁড়িয়ে আছে, চলো সবাই। সবাই মিলে সংশোধনাগারের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে বর্ণালী, সম্পূর্ণ নতুন এক মানুষ হয়ে। প্রথমে বর্ণালী নিজের ছেলের কাছে এসে জড়িয়ে ধরে ওকে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর ছোটবেলাটা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারিনি, কিন্তু তোর বাকি জীবনটা আমি নিজের হাতে সুন্দরভাবে গুছিয়ে দেব, কথা দিলাম তোকে। আনহিক আর অন্তিকাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র নিজের রুমে এসে বসলো অনামিকা। প্রান্তিক এসে পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। মেয়ে ঘুমালো? এইদিকে দুই ভাই বোন সাপ আর বেজি, কিন্তু ঘুমানোর সময় নাকি একে অপরকে ছাড়া ঘুম আসে না দুইজনের। কথাটা বলেই হেসে উঠল অনামিকা। প্রান্তিক অনামিকাকে ছেড়ে এবার ওর কোলে মাথা দিয়ে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। অনামিকা মুচকি হাসলো। তুমিও কি ওদের মতো বাচ্চা হয়ে গেলে নাকি? প্রান্তিক হাসি হাসি মুখ করে বলল, জানো আমি মামা হতে চলেছি। অনামিকা কাঁদো কাঁদো মুখ করে বলল, সত্যি? শুনতে প্রেগনেন্ট? আচ্ছা, এত বছরের অপেক্ষার অবসান ঘটলো ওদের, নাহলে মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ আগেই রণ জানালো বিষয়টা। রণর কাছে আমি কৃতজ্ঞতার শেষ নেই, ওর মতো ছেলেই হয় না। অনামিকা প্রান্তিকের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, রণদার জন্য তো প্রান্তিক ওর সমস্ত অতীত ভুলে নতুনভাবে নিজের জীবন শুরু করতে পেরেছে। প্রান্তিক হঠাৎ উঠে বসলো। এই বউ, প্রান্তিকের মতি গতি অনামিকা মাঝে মধ্যে বুঝতে পারে না। কি চলছে আবার মাথায়? সামনে তো আমাদের 15তম বিবাহ বার্ষিকী, চলো না অস্ট্রেলিয়া ওই 4 দেওয়ালের মধ্যে আমরা সেলিব্রেট করি দিনটা, যেখান থেকে আমাদের নতুন সংসার শুরু হয়েছিল। অনামিকার মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। অনির ফাইনাল এক্সাম আছে কয়দিন পর, কিভাবে যাই বলো তো? অনির প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে, এখনো মাসখানেক বাকি আছে ওর এক্সামের। নেক্সট উইকে 1 সপ্তাহের জন্য ঘুরে আসি। অনামিকা প্রান্তিকের কাঁধে মাথা রাখলো। আমার জন্য তুমি তোমার শহর ছেড়ে এই শহরে এলে, আর আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করব না? প্রান্তিক অনামিকার গালে টুকুস করে একটা চুম্বন করলো। অনামিকা খানিকটা অবাক হলেও পরক্ষণে হেসে ফেলল। অনি আর অন্তি যখন জীবনে সাকসেসফুল হয়ে যাবে, ওদের বিয়ে দিয়ে আমরা দুজন গিয়ে তোমার শহরে থাকবো, নির্ভীতে নির্জনে ভালোবেসে। দেখতে দেখতে বিবাহিত জীবনের 15টা বছর কাটিয়ে ফেললাম আমরা। আমার সন্তানের মা হওয়ার প্রস্তাব দেওয়া থেকে আজ তুমি আমার 2 সন্তানের মা। জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেল, তাই না? এরপরে যতগুলো মনুষ্য জীবন পাবো, ততগুলো জীবনে আমি তোমাকেই চাই আমার পাশে, আমার জীবন সঙ্গী হিসাবে, আমার সন্তানদের বাবা হিসাবে। তুমি যেখানেই থাকো আমি ঠিক খুঁজে নেব তোমাকে। ভালোবাসি বউ। অনামিকা প্রান্তিকের বুকের মাথা রেখে চোখ বুঝলো। আমিও ভালোবাসি আমার 2 নয়নমণির বাবাকে।